রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। সকালের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মাহফুজুল ইসলাম। দেখছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। শুরুতেই স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস প্রসঙ্গ। দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের 6% চিকিৎসক। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 352 জন চিকিৎসক। তার সাথে আক্রান্ত হয়েছেন সেবিকা ও স্বাস্থ্যকর্মীরাও। এছাড়াও কোয়ারেন্টাইনেও আছেন অনেকে। রোগী বৃদ্ধির সাথে সাথে সম্মুখ যোদ্ধাদের সংখ্যা কমে আসাকে উদ্বেগজনক বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভবিষ্যতে যা প্রভাব পড়বে মূল স্বাস্থ্য ব্যবস্থায় বলেও শঙ্কা তাদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বিআরবি নামের এই বেসরকারি হাসপাতালে একদিনেই কোভিড-19 আক্রান্ত হয়েছেন 25 জন চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মী। এর আগের সপ্তাহে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে 42 জন চিকিৎসক আক্রান্তের খবর পাওয়া যায়। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের তথ্য বলছে, সারা দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 352 জন চিকিৎসক। স্বাস্থ্যকর্মী ও সেবিকা আক্রান্তের কোনো সঠিক হিসেব নেই। এর বাইরেও কোয়ারেন্টাইনে আছেন সহস্রাধিক ফ্রন্টলাইনার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগীর ভুল তথ্য দেয়া তো আছেই, চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জামের মানসহ প্রশ্ন আছে পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়েও। স্বাভাবিকভাবে কোভিড রোগী না হওয়ার কারণে তারা যেভাবে ডিল করেছে, তারা সকলে আক্রান্ত হওয়ার সংখ্যা দেখা দিচ্ছে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দেয়া হয়েছে, সেটি যথেষ্ট মানসম্মত নয় এবং সুরক্ষার জন্য যথেষ্ট ট্রেনিং দেয়া হয়নি। এভাবে একের পর এক চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ফ্রন্টলাইন ফাইটার যেমন চিকিৎসক, নার্সেস অ্যান্ড প্যারামেডিক স্টাফ, অ্যান্সিলারি স্টাফস যাদেরকে আমরা বলছি, তাদেরকে যদি এইভাবে উদ্যোগ করতে হয় এবং এইভাবে যদি হারে আক্রান্ত হতে হয়, তাইলে সবচেয়ে বড় বিপদের জায়গাটা হলো যে আপনার চিকিৎসা ব্যবস্থাটা হয়তো এলোমেলো একটা পরিস্থিতিতে পর্যবসিত হতে পারে। নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত প্রশিক্ষণ সহ মানসম্মত সুরক্ষা সরঞ্জাম প্রদানের দাবি চিকিৎসকদের। আমি এই মুহূর্তে যে হাসপাতালে অবস্থান করছি, সেই হাসপাতালে অন্তত 15 জন চিকিৎসক কোভিড-19 আক্রান্ত। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এভাবে যদি চিকিৎসকরা কোভিড-19 আক্রান্ত হতেই থাকেন, তবে ফ্রন্টলাইন ব্যাটালিয়নকে যেমন যুদ্ধের ময়দান থেকে তুলে নিয়ে আসতে হবে, সেই সাথে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় তৈরি হতে পারে এক এলোমেলো অবস্থা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। মানসম্মত পিপিই ব্যবহার করেও করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন চিকিৎসকরা, যাদের একজন সোহরাওয়ার্দী হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার মুস্তাফা কামাল রৌফ। নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। জানেন না কিভাবে আক্রান্ত হলেন। বলছেন, দেশে সামাজিক সংক্রমণ শুরু হওয়ায় কে কিভাবে আক্রান্ত হবে বোঝা কঠিন। তাই সব ধরনের রোগের চিকিৎসা দিতে ডাক্তারদের সতর্ক থাকার পরামর্শ তার। করোনা আক্রান্ত ডাক্তার রৌফ এর খবর নিয়েছেন প্লাবন রহমান। জি ডক্টর রৌফ, আপনি তো করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন, বাসায় আছেন, কেমন আছেন একটু জানতে চাই। বাসায় কেমন আছি বলতে গেলে আমি আসলে হোম আইসোলেশনে আছি। কোভিড-19 রোগীদের চিকিৎসা সেবা করতে গিয়ে আমি আক্রান্ত হয়েছি। বাসায় কি ধরনের চিকিৎসা নিচ্ছেন করোনা থেকে বাঁচতে, করোনা থেকে মানে সুস্থ হয়ে উঠতে? কি চিকিৎসা নিচ্ছি এই মুহূর্তে? লক্ষণ ভিত্তিক চিকিৎসাটাই আমি নিচ্ছি। লক্ষণ ভিত্তিক যেহেতু আমার গলা ব্যথা আছে, সেই জন্য আমি প্যারাসিটামল খাচ্ছি। কাশির জন্য আমি একটু অ্যান্টিহিস্টামিন খাচ্ছি। সেই সাথে আমি প্রচুর পরিমাণ গরম পানি খাচ্ছি, গরম পানির বাষ্প নিচ্ছি, লেবু দিয়ে গরম চা খাচ্ছি, ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাচ্ছি, সেই সাথে একটু জিঙ্ক ট্যাবলেট খাচ্ছি এবং প্রোটিন জাতীয় খাবারটা একটু বেশি খাচ্ছি। আপনি পেশায় চিকিৎসক এবং করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়েছেন, একই সঙ্গে আপনি পিপিও পরে থাকতেন। কিভাবে আক্রান্ত হলেন মনে হয়? কিভাবে আক্রান্ত হয়েছি? যদিও বা আমি উপযুক্ত পিপিই পরেই চিকিৎসা সেবা দিয়েছি, তারপরে আমি কিভাবে আক্রান্ত হলাম আমি নিজেও জানি না। তবে যেহেতু এখন সামাজিক সংক্রমণ শুরু হয়ে গেছে, যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আক্রান্ত হতে পারে। তবে আমার চিকিৎসক ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারা যেন উপযুক্ত পিপিই পরে প্রত্যেকটা রোগীকেই কোভিড রোগী হিসাবে ধরে নিয়ে তারপর যেন চিকিৎসা সেবায় অংশগ্রহণ করে।
অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। একটা বিষয় বলতে চাই, আসলে করোনা মানে কিন্তু আসলে মৃত্যু নয়, সে কারণে আতঙ্কিত না হয়ে সাবধান থাকার আসলে কোনো বিকল্প নেই। বিশেষজ্ঞ ডাক্তাররা যে পরামর্শ দিচ্ছেন, প্রচন্ড শ্বাসকষ্ট ছাড়া বাসায় বসেই চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। সেক্ষেত্রে কিছু ব্যায়াম, একই সঙ্গে ভিটামিন সি জাতীয় খাবার বেশি খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তাররা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। অঘোষিত লকডাউনের 1 মাসের মাথায় রোববার থেকে খুলল সরকারি অফিস, পোশাক শিল্প সহ বেশ কিছু কারখানা। অর্থনীতির চাকা সচল রাখতেই এই সিদ্ধান্ত। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, মানুষের জীবন মান রক্ষা ও জরুরি প্রয়োজন মেটাতে স্বাস্থ্যবিধি মেনে কেন্দ্রীয় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সেবা দিচ্ছেন তারা। আর জনপ্রশাসন সচিব জানিয়েছেন, জরুরি প্রয়োজন দেখা দিলে সরকারের যে কোনো মন্ত্রণালয়, বিভাগ কিংবা অধিদপ্তর তাদের অফিস সীমিত পরিসরে খুলে দিতে পারে। বিস্তারিত তানজির মেহেদি রিপোর্টে। প্রাণনাশী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত 26শে মার্চ থেকে বন্ধ করা হয় সারা দেশের সরকারি বেসরকারি অফিস। শুরু হয় অঘোষিত লকডাউন। গত বৃহস্পতিবার 4র্থ দফায় শর্ত সাপেক্ষে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো হয় 5ই মে পর্যন্ত। তবে জরুরি সেবায় জড়িত সব মন্ত্রণালয়, বিভাগকে সীমিত পরিসরে অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। 18টা নয়, প্রথমে আমরা যেটি দিয়েছিলাম ওইটি আমরা সংশোধন করে এখন বলেছি জরুরি কাজের সাথে সম্পৃক্ত যারা, তার সীমিত আকারে সেই সমস্ত মন্ত্রণালয় তাদের অফিস একেবারে কেন্দ্রীয় পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে খোলা থাকতে পারবে। চিরাচরিত ব্যস্ততা দেখা না গেলেও খোলা ছিল সচিবালয়। জরুরি সেবার সঙ্গে যুক্ত সবাই এসেছিলেন অফিসে। বাদ পড়েননি মন্ত্রীরাও। করোনা দুর্যোগ মোকাবিলায় সার্বক্ষণিক নজরদারি রাখছেন তারা। দেশের মানুষের জীবনযাত্রার মানকে সমুন্নত রাখা এবং যতটুকু সম্ভব আপনার মানুষের এই সমস্ত ভাইরাসজনিত কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য তাদেরকে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য ইতিমধ্যে আমাদের স্থানীয় সরকার প্রতিনিধিরা কাজ করছেন। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতির দৃশ্যত কোনো উন্নতি দেখা দেয়নি। সংক্রমণ ঝুঁকির মধ্যেই ঢাকা ও চট্টগ্রামের শতাধিক পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছেন, বিদেশি ক্রেতাদের চাহিদার যোগান এবং রপ্তানি বাণিজ্য চালু রাখতেই এই সিদ্ধান্ত। আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করতেছি যে ওয়ার্কারদের সবাইকে ওই যে মাস্ক ব্যবহার করার জন্য হাত ধোয়ার ব্যবস্থা করে দিয়েছি এখানে নিচে। আমরা যথেষ্ট চেষ্টা করব নিজেরা একটু সচেতন থাকার এবং সবাইকে সচেতন রাখার। অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের চটের ব্যাগের যোগান দিতে খুলনায় আংশিক খোলা হয়েছে রাষ্ট্রায়ত্ত 8টি পাটকল। তানজির মেহেদি, নিউজ 24, ঢাকা। ভোগান্তি কমছে না ব্যাংকগুলোর। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত সেবা। আবার কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে মতিঝিল এলাকায় অনেক শাখাই বন্ধ ছিল রোববার। ব্যবসায়ীরা বলছেন, আমদানি রপ্তানি সহ বিভিন্ন ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকগুলো খোলা রাখা প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা মহামারী থেকে বাঁচতে মাসব্যাপী চলছে অঘোষিত লকডাউন। তবে মানুষের জীবন জীবিকার কথা ভেবে এই সময়েও সীমিত আকারে চালু রাখা হয়েছে ব্যাংকিং সেবা। সীমিত সেবায় চাহিদা পূরণ না হওয়ায় রোববার থেকে রাজধানীর মতিঝিল ও চট্টগ্রামের 2টি বাণিজ্যিক এলাকার সব শাখা খুলে দেওয়ার নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংক। সাথে লেনদেন 1 ঘন্টা বাড়িয়ে করা হয় 2টা পর্যন্ত। তবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা উপেক্ষা করে রোববার মতিঝিল এলাকায় বেশ কয়েকটি ব্যাংকের শাখা বন্ধ রাখতে দেখা যায়। ফলে দূর দূরান্ত থেকে গ্রাহকরা এসে হন হয়রানির শিকার। 24 তারিখ থেকে, গত 24 তারিখ থেকে বন্ধ। আজকে পেপারে এটা দিছে আর কি, কারণ এখন সেটা 5 মের পরে ওটা মনে করেন খুলবে। এখন সবারই ক্যাশের প্রয়োজন, টাকার প্রয়োজন, তো আমাদের নারায়ণগঞ্জ সব ব্যাংকই বন্ধ, নাকি 6 তারিখে খুলবে। হ্যাঁ, এই শাখাও বন্ধ, দেখি সামনে খোলা কিনা। এক এক দিন এক এক শাখা খোলা থাকায় বিভ্রান্তিতে গ্রাহকরা। রোববার অনেক ব্যাংকে তৈরি হয় লম্বা লাইন। 12টা আসছি, এখনো আপনার 1:30টা বেজে গেছে, এখন পর্যন্ত জমা দিতে পারিনি। আস্তে আস্তে খুব স্লো। 3টা ব্রাঞ্চে গেছি বন্ধ, পরে এটার জন্য প্রিন্সিপাল অফিসে আসছে। এটাতে ব্যাংকাররা বলছেন সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। তো আমার এখানে আমার যে কাস্টমার আছে সে তাড়াতাড়ি ট্রানজাকশন করছেই। সো ওনাদের যদি অন্য কোনো ব্রাঞ্চে যদি অ্যাকাউন্ট থেকে যেতে, আমি যদি ইম্পোর্ট এক্সপোর্টের কথা বলছি না, যদি জেনারেল ব্যাংকিং অন্য কিছু ট্রানজাকশন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে রেফার করে দেওয়া হচ্ছে। আমরা এই ব্রাঞ্চ হিসেবে ওই ব্রাঞ্চেটা আমরা সাপোর্ট দিচ্ছি। ব্যবসা বাণিজ্যের গতি ধরে রাখতে ব্যাংকগুলোর সেবা বাড়ানোর দাবি করছে এফবিসিসিআই। আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ব্যাংক এখনো পর্যন্ত আপনার খোলেনি, তাতে আপনার বাণিজ্যিকভাবে আপনার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এ বিষয়ে জানান, নির্দিষ্ট করে দেয়া এলাকার শাখা বন্ধ রাখলে ব্যবস্থা নেওয়া হবে।
আমার যাচাই বাছাই করে নিয়ে আমার কথা বলতে হবে। লকডাউনের আওতায় তারা বন্ধ করে রাখছে না কি কারণে বন্ধ রাখছে সেইটা আমি জানার জন্যই আমি বলছি যে আগামীকাল গিয়ে আমি একটু জানবো। কেন্দ্রীয় ব্যাংকের জোরালো পদক্ষেপ চান সিনিয়র ব্যাংকাররাও। বাণিজ্যিক এলাকা, এখানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অনুযায়ী সবগুলি ব্যাংকেরই শাখা খোলা রাখাটা উচিত, এটা নির্দেশনা না মানলে তাদের দৃষ্টিতে আনতে হবে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। কারখানা খোলার ঘোষণায় ঢাকামুখী মানুষ, তবে করোনা সংক্রমণ রোধে মানা হচ্ছে না নির্দেশনা। সাধারণ ছুটির ঠিক 1 মাস পর ঢাকার রাজপথেও যেন চোখে পড়ার মতো স্বাভাবিক। নির্দেশনা তোয়াক্কা করছে না মানুষ। শত চেষ্টা করেও রাজধানীর বাজারগুলো নিয়ন্ত্রণে অসহায় অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী ও সেনা সদস্যরা। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে নিত্যপণ্যের জনসমাগম নিয়ন্ত্রণ করা না গেলে ইউরোপ আমেরিকার মতো ভয়াবহতা দেখতে হবে বাংলাদেশকেও। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। ভয়াবহ এই চিত্র শিমুলিয়া ফেরিঘাটের। শ্রমজীবী মানুষের এই ঢল রোববার সকালে ছিল মাত্রাতিরিক্ত। চাকরি বাঁচাতে যে যেভাবে পাচ্ছেন ছুটছেন ঢাকার দিকে। প্রাণঘাতী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে মানুষকে বাঁচাতে গেল 26 মার্চ থেকে অঘোষিত লকডাউনে পুরো দেশ। অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি। তবে সরকারি নিষেধ একেবারেই তোয়াক্কা করছেন না নগরবাসী। শত চেষ্টা করেও সাধারণ মানুষকে বোঝাতে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী। করোনা ভাইরাসের যে প্রাদুর্ভাব, সেটাকে যদি আমরা রোধ করতে হয় তাহলে আমাদের অবশ্যই বুঝে চলা উচিত। রাস্তাঘাটে পুলিশের তৎপরতা আরো বাড়ানো দরকার। বাজারে যারা আমরা আসছি সেই দূরত্বটা মেনটেন হচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় আজকের পরিস্থিতির একটু বেশি খারাপ। মানুষকে বোঝানোর চেষ্টা করতেছি যে এটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য বাসায় থাকা এবং অযথা কোনো ধরনের চলাচল না করা। অন্যদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জীবন বাঁচাতে আইনি শিথিলতার কোনো সুযোগ নেই। জমায়েত বন্ধ করতে না পারলে পরিণতি হতে পারে ইউরোপ আমেরিকার চেয়েও ভয়াবহ। বাজারটা হচ্ছে অন্যতম সংক্রমণের উৎস। আমরা দেখেছি বিভিন্ন দেশে যারা গবেষণা করেছেন সেখান থেকে দেখেছেন যে বাজার সহ সব জায়গায় মানুষ একত্র হচ্ছে, সেখান থেকে সংক্রমণের একটা বড় উৎস। কাজে বাংলাদেশে কিন্তু সেই ঝুঁকিতে কিন্তু আমরা আছি, যেখানে বাজার ব্যবস্থাটা শৃঙ্খলার মধ্যে নেই। বেশ কোভিড-19 ভয়াবহ আগ্রাসনে বদলে যাবার পথে পুরো বিশ্ব প্রেক্ষাপট। সেখানে শত চেষ্টার পরও প্রিয় ঢাকাবাসীকে সামাজিক দূরত্ব মেনে চলার ক্ষেত্রে শতভাগ সচেতন করা সম্ভব হচ্ছে না। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনগণের বিন্দুমাত্র অসচেতনতা সামনের দিনগুলোতে বড় অঙ্কের সংক্রমণ এবং মৃত্যুর হার বাড়িয়ে দিতে পারে। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। দেশে একদিনে আরও 418 জনের করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 5416 জন। 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 145 জনে। একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 9 জন। এ পর্যন্ত মোট 122 জন সুস্থ হয়ে উঠেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এসব তথ্য তুলে ধরেন। গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 3473টি নমুনা এবং এই নমুনার মধ্যে কোভিড-19 শনাক্ত হয়েছে 418 জনের মধ্যে। এ পর্যন্ত কোভিড-19 5416 জন। আমরা এ পর্যন্ত পরীক্ষা করেছি 46,589 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন আরো 5 জন এবং এ পর্যন্ত 145 জন। সুস্থ হয়েছেন 9 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 122 জন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম একজন ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। তিনি বেসরকারি সিটি ব্যাংকের মানব সম্পদ বিভাগে এফভিপি ছিলেন। বয়স হয়েছিল 40 বছর। রোববার সকালে ঢাকার মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই কর্মকর্তার মরদেহ স্বজনদের কাছে দেওয়া হয়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ রাজধানীর তালতলা কবরস্থানে দাফন করেন। কয়েকদিন ধরেই ওই কর্মকর্তার সর্দি, কাশি এবং জ্বরে ভুগছিলেন। 2 বার নমুনা পরীক্ষা করালেও নেগেটিভ আসে। চিকিৎসকদের পরামর্শে বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অসুস্থতা বাড়লে শনিবার সকালে আবারও মুগদা হাসপাতালে যান। পরে আবার পরীক্ষা করলে করোনা ভাইরাস পজিটিভ আসে।
করোনা সংক্রমণে প্রতিদিনই মৃত্যু মিছিল দেখছে বিশ্ববাসী। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এরই মধ্যে 2 লাখ ছাড়িয়েছে, যার মধ্যে 1/4 শুধুই যুক্তরাষ্ট্রে। দেশটিতে একদিনে মারা গেছেন আরও 1155 জন। মোট প্রাণহানির সংখ্যা 54,000 ছাড়িয়েছে। বিশ্বজুড়ে আক্রান্ত 30 লাখের কাছাকাছি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 8,77,000 মানুষ। এদিকে করোনার প্রকোপ কমতে শুরু করেছে স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে। করোনা ভাইরাসে জার্মানিতে যত মানুষ আক্রান্ত হচ্ছেন তাদের অর্ধেকই সুস্থ হয়ে উঠছেন। ইতালিতে 22%, ফ্রান্সে 21% সুস্থ হয়েছেন। সেখানে শিথিল করা হয়েছে লকডাউন। ব্রিটেনে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা কমে এসেছে। রোববার 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 413 জনের, যা গত 1 মাসের মধ্যে সর্বনিম্ন। কোভিড-19 থেকে সেরে ওঠার পর সোমবার থেকে কাজে যোগ দিতে চলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থা সংকটাপন্ন। আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। লকডাউনে পরিযায়ী শ্রমিকরা আটকে পড়ায় আজ সে বিষয়ে মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠকে বসবেন মোদি। এবারে হেক্সেল অ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের কিট পরীক্ষায় তালবাহানা করছে ঔষধ প্রশাসন। এ অভিযোগ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের ঔষধ প্রশাসন সম্পূর্ণ ব্যবসায়ী স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত। রোববার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্যনগর হাসপাতালে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি। তবে ঔষধ প্রশাসন বলছে কিট পরীক্ষার জন্য প্রোটোকল মানা হয়নি। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। শনিবার করোনা ভাইরাস পরীক্ষার কিট জিআর কোভিড-19 হস্তান্তর অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত টেস্ট কিট গ্রহণের জন্য যাননি সরকারের কোনো প্রতিষ্ঠান। এর পরদিনই এ বিষয়ে বক্তব্য দিতে সংবাদ সম্মেলন ডাকলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। ওনাদের এই ঔষধ প্রশাসন সংবাদ সম্মেলনের শুরুতে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন, নানা অজুহাত দেখিয়ে গণস্বাস্থ্যের কিট গ্রহণ করেনি ঔষধ প্রশাসন। ওনারা জমা দেবেন না, আমরা গিয়েছিলাম, তারা জমা নেন নাই, বলতে সিআরও দিয়ে আসেন। সিআরও তো বন্ধ। পয়লা তারা আইসিডিআরবি লোককে ভিতরে এনে বসিয়ে রেখেছিলেন। এখন ওনারা বাজেট তৈরি করবেন, দেবেন, লেনদেন ঠিক হবে, তারপরে ওনারা রিপোর্ট। আর কি করবেন? ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ওষুধ প্রশাসন ব্যবসায়িক স্বার্থকে রক্ষা করছে। এটা কেন যে করছে আসলে সত্যি কথা বুঝি না। কারণ একটাই এক্সপ্লেনেশন হতে পারে যে সিআরওর মাধ্যমে হলে টাকা পয়সা লেনদেন করা যায়, সিআরও না হলে তো টাকা পয়সা লেনদেন করা যায়। তবে ওষুধ প্রশাসন বলছে প্রোটোকল না মানা গণস্বাস্থ্যের টেস্ট কিট তারা গ্রহণ করেনি। যদিও জাফরুল্লাহ চৌধুরীর দাবি নিয়মই তারা মেনেছেন। ওষুধ করার কতগুলি নিয়ম কানুন আছে, সেগুলি মেনেই তো এটাকে বের করেছি, এটা আবিষ্কার, এটাকে উদ্ভাবন করেছি আমরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। বিশ্বের জনপ্রিয় ফোর্বস ম্যাগাজিনে প্রাণঘাতী করোনা মোকাবেলায় সফল নারী নেতৃত্বের তালিকায় স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বে করোনা ভাইরাস সংক্রমণের শুরুতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে বাংলাদেশে তা এখনও কার্যকর করতে পারেনি যুক্তরাজ্য। করোনা মোকাবেলার ক্ষেত্রে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি এই তালিকায় আরও রয়েছেন বলিভিয়ার নেতৃত্ব দেওয়া জেনাইন অ্যানেস, ইথিওপিয়ার সাহেলে ওর্ক জোডে, জর্জিয়ার সালোমেস, হংকংয়ের ক্যারি লাম, নেপালের বিদ্যাদেবী বান্দ্রি এবং সিঙ্গাপুরের হালিমা ইয়াকুব। নিচ্ছে একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24। চলতি মাসেই করোনা ভাইরাস চিকিৎসায় অস্থায়ী হাসপাতালের রূপ নেবে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা। সে লক্ষ্যে চলছে দিনরাত কাজ। 2 দিনের মধ্যে আনুষ্ঠানিক উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে। সেবা দেওয়ার জন্য রোগীদের বেড, নার্স ও চিকিৎসকদের চেম্বার সহ সব সরঞ্জাম আনা হয়েছে। চলছে সেগুলো বসানোর কাজ। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন।
চলছে শেষ মুহূর্তের কাজ। সবাই ব্যস্ত সময় পার করছেন আইসিসিবিতে দেশের সর্ববৃহৎ অস্থায়ী হাসপাতাল নির্মাণের কাজে। বেড থেকে শুরু করে এয়ার কন্ডিশনার, টয়লেট সহ সবকিছুতেই ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। 2-1 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে স্বাস্থ্য অধিদপ্তরের হাতে। বসুন্ধরা গ্রুপের প্রস্তাবে সাড়া দিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আইসিসিবিতে হাসপাতাল নির্মাণের কাজ শুরু করে 13 এপ্রিল। দিন রাত 24 ঘন্টা কাজের মাধ্যমে এগিয়ে চলছে অস্থায়ী হাসপাতাল নির্মাণ কাজ। কাজ এখন 95% শেষ। কাজের শুধু কোনো জায়গায় কিছু টিউনিং চলতেছে, ইলেকট্রিক কেবলগুলো টিউনিং চলতেছে, আর কোনো কাজ নেই। হসপিটালের যে ইরেকশন কমিশনের কাজ আর বাকি নাই, সব কিছু ইলেকট্রিফিকেশন সমস্ত কাজই হয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের যারা ওনারা প্রথমে এসেছিলেন, ভিতরে ওনারা আর আসেননি, তো আজকালকে ভিতরে ওনারা আসবেন, এটা বুঝে নেবেন, নেওয়ার পরে ওনারা একটা ডেট দেবেন উদ্বোধনের জন্য। আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের জন্য যে কোনো সময় প্রস্তুত এই অস্থায়ী হাসপাতাল। দ্রুত হস্তান্তরের মাধ্যমে রোগীদের সেবা দেওয়ার কথা বললেন আইসিসিবির কর্মকর্তা। হস্তান্তর চাচ্ছি দ্রুত হোক, মানুষের সেবার জন্যই তো আমরা দিয়েছি, সেবা না হলে তো আর মানে থাকে না। আমরা চাচ্ছি যে দ্রুত এটা হস্তান্তর হয়ে যাক। আমাদের লোকজনও লাগিয়ে রেখেছে সম্পূর্ণ। স্বাস্থ্য প্রকৌশল বিভাগও কিন্তু অনেক দ্রুত কাজ, রাত দিনে কাজ করে এটাকে শেষ করছে। এখন স্বাস্থ্য অধিদপ্তরকে আগে আসতে হবে। করোনা বিপর্যয় শেষ না হওয়া পর্যন্ত এবং সরকারের যতদিন ব্যবহারের প্রয়োজন হবে ততদিন আইসিসিবিকে ব্যবহারের জন্য দিয়েছে বসুন্ধরা গ্রুপ। তবিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। ডাক্তার, নার্স সহ 11 স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমিত হওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল। 250 শয্যার আধুনিক হাসপাতালের একজন চিকিৎসক, 2 জন করে নার্স, মেডিকেল টেকনিশিয়ান, গাড়ি চালক ও ব্রাদার কোভিড-19 পজিটিভ হয়েছেন। এছাড়াও একজন ঝাড়ুদার ও একজন আয়ার শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ঘটেছে। হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাক্তার আশরাফুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া হবিগঞ্জে 3 ম্যাজিস্ট্রেট সহ করোনা ভাইরাসে মোট 47 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। সিলেট বিভাগের অন্য 3 জেলার তুলনায় এই সংখ্যা সর্বোচ্চ বলে নিশ্চিত করেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডাক্তার AKM মোস্তাফিজুর রহমান। করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে চিকিৎসা সহায়তায় 1 লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট ও 50,000 জীবাণুমুক্ত সার্জিক্যাল লেটেক্স গ্লাভস উপহার দিয়েছে ভারত। এটি উপহারের দ্বিতীয় চালান। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার রীতা গাঙ্গুলি এসব হস্তান্তর করে বলেছেন, এই উপহার প্রতিবেশী দেশের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতির বাস্তবায়ন। দেশের সম্বন্ধ খুবই গভীর। আমরা একদম পড়োশী দেশ। আমাদের নেবারহুড ফার্স্ট পলিসির আন্ডারে আমরা সবসময় বলি ইন দ্য নেবারহুড বাংলাদেশ ফার্স্ট। উই আর উইথ ইউ। আমরা সবসময় বাংলাদেশের সাথে ছিলাম, আগেও ছিলাম, আগামীতেও থাকবো। আপনারা বাসায় থাকুন, সেফ থাকুন। আর আই এম অ্যাবসলিউটলি কনফিডেন্ট যে আমরা নিজেদের যৌথ উদ্যোগে এই যে একটা ক্রাইসিস আমরা ডিল করছি, এটার সাথে আমরা নিশ্চয়ই জয়লাভ করব। এই দুর্যোগে বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনলাইনে দেয়া এক ব্রিফিংয়ে তিনি করোনা যুদ্ধে যারা সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাঠে কাজ করছেন তাদেরকেও ধন্যবাদ জানান। করোনা যোদ্ধা, ডাক্তার, নার্স, টেকনোলজি সহ যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন, ধর্ম বিশেষে, তাদের সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সর্বাত্মক করোনা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। করোনা যোদ্ধা তারা যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে এবং জরুরি সার্ভিসের আওতা সেবা দিচ্ছে, তাদের আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। এদিকে সরকারের ব্যর্থতায় লাশের সারি দীর্ঘ হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে নারায়ণগঞ্জের 2500 ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। সেই ত্রাণ এখন আমরা পাচ্ছি কোথায়? ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা মেম্বার, চেয়ারম্যান, আওয়ামী লীগের লোক, তাদের মাটির নিচের থেকে, না হলে ঘরের পাড়া থেকে, না হলে খাটের নিচ থেকে। দুর্ভিক্ষের যে পদধ্বনি আমরা শুনছি, এটা মোকাবেলা করতে পারবেন প্রধানমন্ত্রী? আপনি পারবেন না। প্রতিদিন খবরের কাগজ খুললে, গণমাধ্যমে মানে 1-2 বস্তা না, হাজার বস্তা, শত বস্তা চাল আত্মসাৎ, চাল ধরা পড়ছে চেয়ারম্যান মেম্বারদের বাড়ি থেকে, না হলে আওয়ামী লীগের নেতার বাড়ি।
বগুড়ায় আত্মসমর্পণকারী 15 চরমপন্থীকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান দেওয়া হয়েছে। রোববার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া চরমপন্থীদের হাতে নগদ 50,000 টাকা করে তুলে দেন। এর আগে 2019 সালে সরকারের আহ্বানে সাড়া দিয়ে সব চরমপন্থী আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। অনুদান বিতরণ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোহাম্মদ জহির উদ্দিন, পুলিশ সুপার আব্দুল জলিল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কোভিড-19 সংকট ও এর প্রভাব উত্তরণে বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের প্রতি সহায়তা এবং সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। রোববার এক বিবৃতিতে টিআইবি বলছে, করোনা ভাইরাসের প্রকোপে বাংলাদেশের অর্জনগুলোকে ধরে রাখার সম্ভাবনা ভয়াবহ চ্যালেঞ্জের মুখে পড়েছে। উত্তরণে ব্যাপক আর্থিক ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের জন্য অপরিহার্য। রমজানের শুরুতে বেড়েছে নিত্যপণ্যের দাম। সপ্তাহ ব্যবধানে কোনো কোনো পণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। আবার মেয়াদে উত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি করছেন অনেকে। নিয়ন্ত্রণে আজ রাজধানীতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জরিমানাও করেছেন তারা। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। হঠাৎ করেই অস্বাভাবিক পেঁয়াজের দাম। এক সপ্তাহে এই নিত্যপণ্যের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রোববার রাজধানীর শ্যামবাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে 2 প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়। তো আদা, পেঁয়াজ এবং রসুন এই 3টি বিষয়টা আমরা মনিটরিং করলাম যে আসলে কোথা থেকে নিয়ে আসছে, দাম কত কস্টিং পড়েছে এবং তারা কি দামে বিক্রি করছে। 2টি আড়তে মূল্য তালিকার কারসাজির মাধ্যমে যে দাম বৃদ্ধির যে অসৎ প্রবণতা সেটি লক্ষ্য করা গিয়েছে এবং সেই কারণে 2টি প্রতিষ্ঠানকে আমরা অর্থদান প্রদান করেছি। দুপুরে র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় রাজধানীর বাদামতলীর খেজুরের আড়তে। এ সময় 2 প্রতিষ্ঠানকে 10 লাখ টাকা জরিমানা ও 2 মণ মেয়াদ উত্তীর্ণ খেজুর জব্দ করা হয়। মেয়াদ উত্তীর্ণ খেজুর বা পুরনো নষ্ট খেজুর বা গুণগত মান খারাপ এরকম সব আপনার ভেজাল পণ্য বাজারে ছাড়ার চেষ্টা করেন বা খেজুর ছাড়ার চেষ্টা করেন। আজকে আমরা এখানে এসে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ খেজুর পেয়েছি এবং একই সাথে কিছু রিপ্যাক করা হয়েছে এবং খেজুর কিন্তু আমরা পেয়েছি। রমজান মাসে বিপুল পরিমাণ খেজুরের চাহিদা। এই সুযোগে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ও মানহীন খেজুর মজুদ ও বিক্রি করছে। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনার প্রভাবে কর্মহীন খুলনার নিম্ন আয়ের মানুষ। দৈনিক আয় রোজগার বন্ধ বেশ কয়েকদিন। পরিবার নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন তারা। বকেয়া বেতনের দাবিতে সড়কেও নামছেন অনেকে। খাবারের অভাবে সিলেটে ভিজিএফের চালের ট্রাকে হামলা চালিয়ে লুট করা হয়েছে চাল। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খুলনার ছোট বড় কয়েকশো বস্তিতে বাস করেন নিম্ন আয়ের প্রায় 2 লাখ মানুষ। এদের মধ্যে শহরে রিক্সা ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন কয়েক হাজার। তবে লকডাউনের কারণে রিক্সা বন্ধ থাকায় বন্ধ হয়ে গেছে দৈনিক আয় রোজগার। রিক্সা ভাড়া নাই, হাওয়া ছাড়ে পুলিশে ফিরে বাড়ির দিকে খুব কষ্ট করে দিন যাচ্ছে ছেলেপিলিকে। এই রিক্সা চালাতে পয়সা করে আমি 3-4 জন লোক সংখ্যা তো চালাতেই পারতেছি না। করোনা পরিস্থিতিতে দুর্ভোগে পড়া এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি সংগঠন খুলনা ব্লাড ব্যাংক ও খুলনা ফুড ব্যাংকের সদস্যরা। আজকের যে উদ্যোগটা এটা হচ্ছে আমরা সবজি আর খাবার এগুলো একদম নিম্ন আয়ের মানুষের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে আর পরবর্তীতে আমরা আরো দেওয়ার চেষ্টা করব। এটা আজকে রিকশাওয়ালারা পাবে, আবার মধ্যবিত্ত আয়ের লোকজনও পাবে। ভালো নেই গার্মেন্টস শ্রমিকরাও। গাজীপুরে একটি অ্যাপারেল কারখানা ও ক্যাপ নির্মাতা প্রতিষ্ঠানের শ্রমিকরা রোববার পৃথক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরিস্থিতি কতটা ভয়াবহ তার কিছুটা চিত্র পাওয়া যায় সিলেটে। রোববার দুপুরে জকিগঞ্জ উপজেলার একটি বাজারে বিক্রির জন্য নিয়ে আসা ভিজিএফের চালের ট্রাকে হামলা চালায় স্থানীয় মানুষ। এ সময় ট্রাক থেকে বেশিরভাগ চালের বস্তা লুটে নেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আর একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24। করোনায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ ও অসহায় পথপ্রাণীদের সহযোগিতার জন্য আয়োজিত হতে যাচ্ছে অনলাইন চলচ্চিত্র প্রদর্শনী।
বাংলাদেশ এবং ভারতের নির্মাতাদের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর শিরোনাম ফিল ফর হিউম্যানিটি। প্রদর্শনী থেকে প্রাপ্ত পুরো অর্থ দেওয়া হবে দাতব্য সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনকে। আগামী 1 মে থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক এই চলচ্চিত্র প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। করোনা ভাইরাসের আক্রমণে সারা বিশ্বেই এক ভয়াবহ মানবিক বিপর্যয় স্থবির জনজীবন। এই ভাইরাস প্রতিরোধে মানুষের দৈনন্দিন কাজ বন্ধ রেখে থাকতে হচ্ছে ঘরে। অন্যান্য দেশের দরিদ্র মানুষের মতোই বাংলাদেশের নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন ভয়াবহ সংকটে। শুধু তাই নয়, অনেক প্রাণীও ভুগছে খাদ্য সংকটে। এমন বাস্তবতায় বাংলাদেশ এবং ভারতের কয়েকজন নির্মাতার উদ্যোগে শুরু হতে যাচ্ছে অনলাইন চলচ্চিত্র প্রদর্শনী। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ভিমিওতে বাংলাদেশ সহ অন্যান্য দেশের নির্মাতাদের চলচ্চিত্রগুলো টিকিট বা ডোনেশন সিস্টেমে দেখতে পারবেন দর্শকরা। ক্রাইসিসের মধ্যে সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে নিম্ন আয়ের মানুষ এবং প্রাণীদের। তো তাদেরকে সহায়তার জন্যই আসলে এই ফিল্ম ফেস্টিভ্যালটার আয়োজন করা হয়েছে। এইখানে যে কেউ তার যে কোনো জনরের ছবি দিতে পারবে। এটা ওপেন টু অল, যে কারো যে কোনো কন্ট্রিবিউশন আমরা ওয়েলকাম জানাবো। আমরা সব ধরনের ছবি এখানে প্রচার করব। এই আয়োজনে পাশে আছে দাতব্য সংগঠন বিদ্যানন্দ। প্রদর্শনী থেকে প্রাপ্ত টাকা পুরোটাই যাবে বিদ্যানন্দের অ্যাকাউন্টে। এছাড়াও প্রতিটি ছবির নিচে থাকবে বিদ্যানন্দের অ্যাকাউন্ট নম্বর। কেউ চাইলে সরাসরি ডোনেট করতে পারবে সেই অ্যাকাউন্টে। ওইখান থেকে পাওয়া সমস্ত টাকা আমরা বিদ্যানন্দকে বুঝাইয়া দিব, যেটা দিয়ে তারা এই সংকটকালীন সময়ে মানুষকে, অসহায় মানুষকে সাহায্য করতে পারে, খাবার দিতে পারে, প্রাণীদেরকে খাবার দিতে পারে। এরই মধ্যে বাংলাদেশ এবং ভারত মিলিয়ে প্রায় 25টিরও বেশি ছবি জমা পড়েছে। আগামী 1 মে থেকে শুরু হতে যাচ্ছে 2 মাস ব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী। তবে এই প্রদর্শনীর জন্য চলচ্চিত্র সংগ্রহ চলবে 10 মে পর্যন্ত। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। করোনার প্রাদুর্ভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে লকডাউনের আওতায় রয়েছে বিশ্বের অনেক দেশ। এই ভাইরাস ভয়ঙ্কর আঘাত এনেছে বৈশ্বিক অর্থনীতিতে। এজন্য নিজেদের অর্থনীতিকে বাঁচাতে অবশেষে অনেক দেশই নিচ্ছে ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত। আগামী মাসে ইতালি ও ফ্রান্সে লকডাউন তুলে নেওয়া হচ্ছে। আর মুসলিম বিশ্বের দেশগুলোতেও রমজান মাস উপলক্ষে শিথিল করা হয়েছে লকডাউন। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। কোভিড-19 সংক্রমণ থেকে রক্ষা পেতে লকডাউন জারি হয়েছে দেশে দেশে। জীবন জীবিকা থমকে যাওয়ায় ধসে পড়ছে বিভিন্ন দেশের অর্থনীতি। দুর্ভিক্ষ ও বেকারত্বের মতো বিভিন্ন কঠিন অবস্থার দিকে ধাবিত হবার আগেই বিশ্ব অর্থনীতি সচল রাখতে অবশেষে ধীরে ধীরে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিচ্ছে অনেক দেশ। গেল 26 মার্চ থেকে ভাইরাস মোকাবেলায় লকডাউন ঘোষণা করা হয়েছিল ইতালিতে। ইউরোপীয় দেশ হিসেবে সর্বাধিক মৃত্যুতে মৃতদের নগরীতে পরিণত হয় দেশটি। অর্থনীতিকে টিকিয়ে রাখা ও শিল্পগুলোকে চালু রাখতে আগামী 4 মে থেকে লকডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে দেশটির প্রশাসন। স্বল্প পরিসরে ছোট দোকান ও ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে ভারত সরকার। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই লকডাউন শিথিল করছে সৌদি আরব। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বাইরে যেতে পারবেন মক্কা ছাড়া সৌদির অন্য বাসিন্দারা। দক্ষিণ কোরিয়ায় লকডাউন শিথিলের পর স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এছাড়াও স্পেন, ডেনমার্ক, অস্ট্রেলিয়া ও পোল্যান্ডও এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে লকডাউন শিথিলের পথে। নিবির আমিন, নিউজ 24। করোনা ভাইরাস মোকাবেলায় ধীরে ধীরে সফলতার পথে হাঁটছে ইউরোপ। সংক্রমণও কমিয়ে এনেছে অনেকটা। তবে এখনও করোনা সংক্রমণ ও মৃত্যু নিয়ন্ত্রণে আসেনি ইংল্যান্ডে, যদিও মানবদেহে এরই মধ্যে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে দেশটি। লন্ডন থেকে এ বিষয়ে সবশেষ তথ্য আমাদেরকে জানিয়েছেন সহকর্মী আসম ও মাসুম। মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। আজকেই সবচেয়ে কম মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার। গত 24 ঘন্টায় মানে আজকে ব্রিটেন সময় বেলা 3টা পর্যন্ত যে 3টার সময় যে ব্রিফিং করা হয়েছে সেখানে বলা হয়েছে গত 24 ঘন্টায় 413 জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল রবিবার মৃত্যুবরণ করেছিলেন 813 জন, মানে 500 মতো কমে এসেছে আজকে। এই কমে আসা অব্যাহত থাকুক এটাই সবাই প্রত্যাশা করছেন। তবে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 20,732 জনে। এর আগে সর্বনিম্ন মৃত্যু হয়েছিল 30 মার্চ, একদিনে 180 জন। কিন্তু এরপর থেকে কিন্তু আসলে লাফিয়ে লাফিয়ে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে এবং একদিনে
প্রায় 980 জনের মতো মৃত্যুর ঘটনাও ব্রিটেনে আমরা দেখেছি। আপনি যেটা বলছিলেন যে প্রশাসন থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে, আপনারা জানেন যে ইতিমধ্যেই অক্সফোর্ডের একটি গবেষণা অধ্যাপক সারা গিলবার্টের নেতৃত্বে একটি গবেষক দল ইতিমধ্যেই একটি ভ্যাকসিন ট্রায়াল শুরু করেছেন এবং সেখানে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট 20 মিলিয়ন পাউন্ড সেখানে ফান্ডিং করেছেন এবং এটি বলা হচ্ছে যে ট্যাক্স পেয়ারদের টাকা থেকেই কিন্তু এই ফান্ডিংটি করা হয়েছে, অর্থাৎ জনগণের টাকা দিয়েই কিন্তু এই যে ট্রায়ালটির জন্য যে চিকিৎসার মানে ট্রায়ালটি যে খরচ সেটি নির্বাহ করার জন্য দেওয়া হয়েছে এবং এই ট্রায়ালটি প্রথম দফায় 2 জনের শরীরে ভ্যাকসিনটি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আমরা এটির কোনো পরবর্তীতে কোনো আপডেট আমরা এখনো পাইনি, আপডেট পাওয়া মাত্রই আমরা জানিয়ে দিব। এছাড়া আরেকটি খবর হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী, আপনি জানেন যে তিনিও অসুস্থ ছিলেন, করোনা আক্রান্ত হয়ে হসপিটালে যেতে হয়েছিল। তিনি গত 12 এপ্রিল হসপিটাল থেকে ছাড়া পান এবং আগামীকাল অর্থাৎ সোমবার থেকে তিনি দাপ্তরিক কাজ আবার শুরু করবেন। এই হচ্ছে মূলত হচ্ছে ব্রিটিশ বা ব্রিটেনের অবস্থা। এছাড়া আপনি যদি ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের কথা বলেন, যে ইতিমধ্যে আমরা প্রায় জেনেছি যে প্রায় 150-এর উপরে ব্রিটিশ বাংলাদেশি বা প্রবাসী বাংলাদেশি তারা মৃত্যুবরণ করেছেন করোনা আক্রান্ত হয়ে। সঠিক পরিসংখ্যান যদিও আমাদের কাছে নেই, কারণ এখান ব্রিটিশ হেলথ সার্ভিস থেকে যে প্রত্যেকদিন যেই ব্রিফিং করা হয় সেখানে আসলে মোট মৃতের সংখ্যাটি বলা হয়, সেখানে এথনিসিটি বা কমিউনিটি ভিত্তিক কোনো ইনফরমেশন এখন পর্যন্ত তারা দিচ্ছে না। আমরা যে ইনফরমেশনটি পাচ্ছি সেটি হচ্ছে টোটালি সামাজিক যোগাযোগ মাধ্যম বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে আমরা যেটা জানতে পারি, সেখান থেকে আমরা ধারণা করে নিচ্ছি যে প্রায় 150-এর উপরে এখন পর্যন্ত ব্রিটিশ বাংলাদেশি বলেন আর ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি বলেন তারা মৃত্যুবরণ করেছেন। জাপানে করোনা সংক্রমণ 13,000 ছাড়ালেও মৃত্যুহার তুলনামূলক অনেকটাই কম। দেশটিতে কয়েক হাজার বাংলাদেশি বাস করে থাকেন, যাদের বেশিরভাগই স্টুডেন্ট ভিসায় গেছেন পড়াশোনা করতে। জাপানের করোনা পরিস্থিতি সবশেষ তথ্য নিউজ 24-কে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক তানিয়া মিথুন। জাপানে বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশি স্টুডেন্টরা প্রচণ্ড শঙ্কার ভিতরে দিন পার করছেন। পুরো জাপানে এখন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বিধায় সকল শিক্ষা প্রতিষ্ঠান, ম্যাক্সিমাম রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরিগুলোকে বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত বাংলাদেশি স্টুডেন্টরা দিনে ক্লাস শেষ করে তারা রাতে রেস্টুরেন্টে কাজ করে থাকে বিধায় তাদের খুব বেগ পেতে হচ্ছে। যদিও কোম্পানিগুলো থেকে তাদেরকে 60% বেতন প্রদান করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে। এতে করে তাদের বাসা ভাড়া এবং খাবার খরচ দিতেই হিমশিম খেতে হচ্ছে। যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ থেকে টাকা আনা সম্ভব নয়, কাজে তারা খুবই দুশ্চিন্তার ভেতরে রয়েছেন। তবে সরকার আশ্বস্ত করেছেন জাপানিজদের মতোই সকল প্রবাসীদেরকে এবং প্রবাসী স্টুডেন্ট যারা রয়েছেন তাদের সকলকেই 1 লক্ষ ইয়েন করে সহযোগিতা করা হবে। এতে করে হয়তো দুশ্চিন্তা কিছুটা লাঘব হতে পারে। এই পর্যন্ত 5 জন বাংলাদেশি করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছেন। তাদের মধ্যে 2 জন সুস্থ হয়ে বাসায় ফেরত এসেছেন, বাকি 3 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের অবস্থা ভালো। JVEVS নামে বাংলাদেশে একটি স্বেচ্ছাসেবক দল তাদের সার্বিক সহযোগিতা করছেন। তবে আরও 3 জন বাংলাদেশি করোনার ঝুঁকিতে রয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। ভয়াবহ করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে স্পেনে। দেশটিতে মৃত্যু হার কমার পাশাপাশি রোববার থেকে অনূর্ধ্ব 14 বছর বয়সীরা ঘর থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে। সেখানকার সবশেষ অবস্থা আমাদেরকে জানিয়েছেন সহকর্মী শাহাদুল সোহেদ। দ্বিতীয় মেয়াদে জরুরি অবস্থা চলছে। আগামী 9 মে পর্যন্ত জরুরি অবস্থা চলাকালীন সময়ে কিছু কিছু বিষয় শিথিলতা আনার জন্য সরকার পরিকল্পনা করছে। এরই ধারাবাহিকতায় রবিবার যে স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদর ইয়া এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক ফার্নান্দো সাইমন শিথিলতার তালিকা নিয়ে একটি সুপারিশ নথি আকারে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেসের কাছে তিনি হস্তান্তর করেছেন। এই নথিতে সীমাবদ্ধতাগুলি শিথিল করার জন্য প্রয়োজনীয় শর্তগুলো রূপরেখা দেওয়া হয়েছে, যেমনটি আমরা জানতে পেরেছি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ফার্নান্দো সাইমন সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শর্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।
হাসপাতালগুলোতে দুটি প্রবেশ পথ থাকবে, একটিতে করোনা ভাইরাসের লক্ষণযুক্ত রোগীদের জন্য, অন্যটিতে থাকবে অন্যান্য অসুস্থতা কারণ রোগীদের জন্য। তবে হাসপাতালে প্রবেশ করা প্রত্যেককে কোভিড-19 জন্য পরীক্ষা করা উচিত বলে তারা জানিয়েছেন। অন্যান্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে যে পিপিই পর্যাপ্ত পরিমাণে রয়েছে কিনা তা নিশ্চিত হতে বলা হয়েছে, কারণ ইতিমধ্যে স্পেনে কিন্তু 35,000-এর অধিক স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা ইউরোপে দ্বিতীয়। আর এখানকার যে সভাপতি স্পেন প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তারা রয়েছেন কিন্তু অর্থনৈতিক সংকটে, সেটা আমরা বলতে পারি। এ কারণে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রাপ্ত 25 লক্ষ টাকার একটি অনুদান এসেছে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসে। দূতাবাস কর্মকর্তা কর্মচারীগণও তাদের ব্যক্তিগত পক্ষ থেকে তহবিলে কিছু অর্থ জমা করেছে বলে আমরা জানতে পেরেছি। এই অর্থ বিপাকে পড়া প্রবাসী বাংলাদেশিদের পর্যায়ক্রমে প্রদান করা হবে। আত্মঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে জারি করা অনির্দিষ্টকালের কারফিউ 26শে এপ্রিল থেকে 13 মে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যাহারের আদেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তবে মক্কা অঞ্চলে লকডাউন এবং 24 ঘন্টা কারফিউ বলবৎ থাকবে। সৌদি আরবের করোনা পরিস্থিতির সবশেষ খবর আমাদের জানিয়েছেন সহকর্মী আল আমিন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 26শে এপ্রিল গত 24 ঘন্টা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 1230 জন, প্রাণহানি হয়েছে 3 জনের এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 142 জন। এই পর্যন্ত সৌদি আরবে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 17,522 জন, মৃত্যুবরণ করেছেন 139 জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,357 জন। সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন 15,026 জন। সৌদি আরবে তৃতীয় রমজান অতিবাহিত হয়েছে। তো গতকাল রাতে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ একটি রাজকীয় ফরমান জারি করেছে। সেখানে বলা হয়েছে যে খণ্ডকালীন সময়ের জন্য সাময়িকভাবে 26শে এপ্রিল থেকে 13 মে পর্যন্ত সকল অঞ্চল থেকে, শুধু মক্কা ব্যতীত সকল অঞ্চল থেকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কারফিউ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই সময়ে জনসাধারণ তাদের ইচ্ছে মতো বাইরে যেতে পারবেন, তবে এই সময় যাতে সামাজিক দূরত্ব নিশ্চিত হয় এবং স্বাস্থ্য বিধিমালা মেনে চলেন, এই জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। সেই সাথে আগামী 29শে এপ্রিল থেকে 13 মে পর্যন্ত সকল ধরনের বাণিজ্যিক কেন্দ্রগুলো খুলে দেওয়ার একটি সিদ্ধান্ত দেওয়া হয়েছে। শুধুমাত্র যে সমস্ত সেক্টরে সামাজিক দূরত্ব নিশ্চিত করা যাচ্ছে না, যেমন সেলুন, পার্লার, ফিটনেস সেন্টার, কফি শপ, এই সমস্ত সেক্টর কিন্তু বন্ধ রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে আগের যে সিদ্ধান্ত ছিল সেটি বলবৎ থাকবে। এছাড়াও এই সময়ের মধ্যে কিন্তু সকল ধরনের সভা সমাবেশ, গণজমায়েত এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। শুনছিলাম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীদের পাঠানো তথ্য যেখানে করোনা ভাইরাসের পরিস্থিতি জানাচ্ছিলেন তারা। নিচে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও মহামারী করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী চিকিৎসক কামরুজ্জামান নাবিল। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া সর্বশেষ আপডেটে ইরানে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল 1,153 জন এবং মৃতের সংখ্যা ছিল 60 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 90,481 জন এবং মৃতের সংখ্যা 5,710 জন। এর মাঝে কিন্তু সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 69,657 জন ইরানি। এদিকে আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে ইরানে যাত্রাপথে ট্যাক্সি এবং ব্যাংকের এখানে যারা কাজ করছেন তাদের সুরক্ষার জন্য মোটা পলিথিন দিয়ে দূরত্ব বজায় রেখে নিয়মিত কাজ চলছে। সাথে সাথে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি আজকে বলেছেন, যদি স্বাস্থ্য মন্ত্রণালয় যে প্রদেশগুলোকে সাদা জোনে বিভক্ত করবে সে প্রদেশগুলোর মসজিদ এবং ধর্মীয় স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো খুব দ্রুতই খুলে দেওয়া হবে এবং সাথে সাথে জুম্মার নামাজও সেই মসজিদগুলোতে অনুষ্ঠিত হবে। সকালের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। দেশে মোট 352 জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত, সাথে আক্রান্ত সেবিকা ও স্বাস্থ্যকর্মী। মূল স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়ার শঙ্কা। কারখানা খোলার ঘোষণায় ঢাকামুখী হাজারো মানুষ, মানা হচ্ছে না সামাজিক দূরত্বের নির্দেশনা। ইউরোপ আমেরিকার মতো ভয়াবহ পরিণতির শঙ্কা।
নতুন করোনা শনাক্ত 418, আরও 5 জনের মৃত্যু। দেশে প্রথম কোনো ব্যাংক কর্মকর্তার মৃত্যু। বিশ্বে প্রাণহানি বাড়ছেই, শিথিল হচ্ছে লকডাউন। করোনা ভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের টেস্ট কিট নিল না সরকার, প্রোটোকল মানা হয়নি অভিযোগ ঔষধ প্রশাসনের। আইপিএলের কারণে এশিয়া কাপের সূচিতে পরিবর্তন আনতে নারাজ আয়োজক পাকিস্তান। জুন থেকে শুরুর চেষ্টা ইংলিশ প্রিমিয়ার লিগ। এখন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।